আসসালামু আলাইকুম। শিক্ষাবার্তা.com পত্রিকার সরাসরি লাইভ অনুষ্ঠান কথা ও গান আমরা শুরু করতে যাচ্ছি। তো শিক্ষাবার্তা.com পরিবারের পক্ষ থেকে আমাদের প্রধান সম্পাদক জনাব AHM সাইদুজ্জামান স্যারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আজকে আমাদের মাঝে কথা ও গান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সম্মানিত দুইজন সঙ্গীত শিল্পী এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর একজন সঙ্গীত শিল্পী খুবই দ্রুত আমাদের মাঝে যুক্ত হবেন আশা করি। তো আমি প্রথমে অনুষ্ঠানের শুরুতে চলে যাব আমাদের ঢাকার সঙ্গীত শিল্পী। আসলে আমরা শিক্ষাবার্তা.com পত্রিকা সারা দেশে শিক্ষার জন্য কাজ করি। তো এই ক্ষেত্রে দীর্ঘদিন স্কুল বন্ধ আছে, তো আমরা শিক্ষার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এটাও আমাদের শিক্ষার একটা বড় অংশ। আমি মনে করি যে আমাদের বাচ্চারা ঘরে আছে, তা বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য এই যে আজকে কথা ও গান একটা অনুষ্ঠান, আজকের অতিথি যারা এখানে আসছেন আমরা আপনাদের খুবই অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকে যাতে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই উপকার হয়, তারা যাতে আনন্দ পায়, মজা পায়, যারা দেখবেন তাদেরও ধন্যবাদ জানাই, তার কৃতজ্ঞতা জানাই। তো আমরা শুরু করতে যাচ্ছি কথা ও গান অনুষ্ঠানে। শুরুতে আমি চলে যাব সঙ্গীত শিল্পী রুমা চৌধুরী, যিনি ঢাকা অবস্থান করেন, তার কাছে চলে যাব। আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। জি ভালো আছে। তো আমাদের শিক্ষার্থীরা যে ঘরে আছে তাদের জন্য আজকের এই কথা ও গান অনুষ্ঠান, তো শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আপনি কিছু বলেন এবং আমাদের একটু গান শোনান। আসলে এই করোনার এই পরিস্থিতি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অত্যন্ত আনন্দিত যে আমি নিজেও একজন শিক্ষক এবং শিক্ষাবার্তা.com এই প্রোগ্রামটাতে পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর এই করোনার এই পরিস্থিতিতে বাচ্চাদের যে অবস্থা, শিশুদের যে অবস্থা, সেটা আসলে দুঃখজনক যে তারা বের হতে পারে না। তাদের যে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্য কোনো আরো বেশ কিছু সাংস্কৃতিক কালচার, অনেক কিছুর সাথে অনেক বাচ্চাই জড়িত থাকে, সবকিছুই তাদের বন্ধ হয়ে আছে। তারা ঘরে বন্দি অবস্থায় আছে। এখন এই ধরনের কিছু প্রোগ্রাম তাদের আনন্দ দিতে পারে, তাদের এই সংস্কৃতি চর্চার বিকাশে বেশ সহযোগিতা করতে পারে আমার মনে হয়। তো তাদেরকে নিয়েও কিছু ভালো ভালো শিশুদের জন্য ভালো কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের এই করোনার পরিস্থিতিতে বেশ আমাদেরকেও ইন্সপায়ার করছে। আমরা শিল্পীরাও যেমন চর্চার মধ্যে থাকছি, মানসিক ভাবে প্রশান্তি পাচ্ছি, সব দিক থেকেই বেশ ভালো উদ্যোগ। তো অনেক ধন্যবাদ যে আপনি আমাদের শিক্ষার্থী বা আমরা যারা টিচার, আমরা অনেকেই ঘরে বন্দি আছি, সুতরাং মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রাম হলে সকলেই খুবই একটু আনন্দ পাবে, একটু মজার মধ্যে সময়টা পাস করতে পারবে। একঘেয়েমিটা দূর হয় আমাদের, যে দৈনন্দিন জীবনের এখন যে একঘেয়েমি বাসায় থাকা সেটা দূর হয়, চর্চা হয়। সাথে শিশুরাও, যারা বাসা বাড়িতে শিশুরা আছেন, শিশুরাও অনেক আনন্দ পায়। বেশ কিছু শিশুদের নিয়ে প্রোগ্রাম হচ্ছে ফেসবুকে, লাইভ প্রোগ্রাম গুলো, এতে শিশুরা কিন্তু খুব অনুপ্রাণিত হচ্ছে। এছাড়াও আমি একটা সংগঠনে টুকটাক মাঝে সাঝে একটু একটু শেখাই কিছু শিশুদের, ওরা খুব আগ্রহী এবং আনন্দিত। আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টা। অনেক অনেক ধন্যবাদ যে আপনি শিশুদের যে শিক্ষাটা দেন, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা আমাদের লেখাপড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তো আপনারা যে পেশাটায় আছেন, এটা মানে কি বলবো, এটা আমাদের বাচ্চাদের, অভিভাবকদের, দেখেন আমরা আমাদের প্রিয়জন এখন সবাই ঘরে আছি, তারপরেও কিন্তু মানে ভালো লাগতেছে না, ঠিক না? স্বামী, স্ত্রী, সন্তান সবাই আমরা ঘরে, কিন্তু অনেক সময় ঘরে থাকার কারণে সবার মধ্যে একটু মানে অনেক সময় থাকতে ইচ্ছা করে না। বিষয়টা এখন অনেকটা বন্দি দশার মতো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু বিনোদনের মাধ্যমে তাদের একটু আনন্দ দিতে চাই, তাদের মনটা ফ্রেশ করতে চাই। তো আপনি আমাদের একটা গান শোনাবেন কি? আমি মূলত নজরুল সঙ্গীত করি। আমার ওস্তাদ জি হচ্ছেন ওস্তাদ করিম শাহাবুদ্দিন স্যার, ওনার কাছে আমি শিখছি।
ক্লাসিক্যাল এবং নজরুল দুটোই করছি। তো যেহেতু নজরুল আমার খুব ছোটবেলা থেকেই আমার পছন্দের, এবং আমার মাও একজন নজরুল গীতির শিল্পী, উনি জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষিকা। তো নজরুল গীতি আমার মানে সঙ্গীতের মধ্যে সবচাইতে বেশি পছন্দের সঙ্গীত হচ্ছে নজরুল সঙ্গীত। তো আমি নজরুল সঙ্গীত দিয়ে আজকে আমার প্রোগ্রামটা শুরু করতে চাচ্ছি। জি জি জি, ধন্যবাদ আপা। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু আঁখি খোলো, প্রিয়তম এতদিন বিরহে, নিশি বুঝি ভোর হলো, মজনু আঁখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু আঁখি খোলো। মজনু তোমার কাঁদন শুনিয়া, মরু নদী পর্বতে, বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর, বাহির হয়েছে পথে, আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নার্গিস ফুল, ওগো বলবো ফুটন্ত সে ফুল বাগিচায় দোলু, মজনু আঁখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু আঁখি খোলো। বুলের গোরে মুড়ি কাঁদিয়া, পথ দেখাইছে মোরে, মুড়ির উপরে রাত ঝুরিয়া ঝুরিয়া, চাঁদের প্রদীপ ধরে, পথ দেখাইছে মোরে, আমার নয়নে নয়ন রাখিয়া কি কহিতে চাও হে পরাণ প্রিয়া, নাম ধরে তুমি ডাকো মোরে স্বামী, বলো কি মান হলো, আঁখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু আঁখি খোলো, প্রিয়তম এতদিন বিরহে, নিশি বুঝি ভোর হলো, মজনু আঁখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু আঁখি খোলো। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ রুমা চৌধুরী আপা আপনাকে, যে নজরুলের একটা সুন্দর চমৎকার একটা গান আমাদের শোনালেন। খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। তা আমরা আপনার কাছে আবার আসবো। এখন আমি একটু চলে যাব রূপনাথ ত্রিপুরা আপুর কাছে, যে উনি একজন বিখ্যাত নাচের প্রশিক্ষক এবং গান করেন, বাংলাদেশ সহ ভারতে উনি গান করেন। উনি আছেন চিটাগং। তো আমি আপনার কাছে যেতে চাই। আপনি কেমন আছেন আপু? ভালো আছি, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সবাইকে। আছি ভালো। ধন্যবাদ। তো আমরা এই প্রোগ্রামগুলো যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনি যে বাচ্চাদের
এই সঙ্গীত বা নৃত্য যে প্রশিক্ষণ করান। তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা, অভিভাবকরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অধিকাংশ অভিভাবকরা এখন কিন্তু এই সঙ্গীত বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এইটার প্রতি তেমন আগ্রহ দেখায় না। তো আমার মনে হয় যে লেখাপড়ার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যদি কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে কিন্তু তার জানাটা আরো ভালো হয়, বেটার হয়। যে একজন শিল্পী, একজন নৃত্যশিল্পী, সে কিভাবে নাচবে, এই যে তার দক্ষতা, এই যে তার জ্ঞান, এটা কিন্তু তাকে দক্ষ করে তোলে, তার লেখাপড়া তাকে আরো উন্নত করবে বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে আপনি আমাদের শিক্ষার্থীরা যে দীর্ঘদিন ঘরে আছে, তো সেই ক্ষেত্রে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু আমরা ঘরবন্দি। তো আপনি একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমাদের শিশুদের, শিক্ষার্থীদের, অভিভাবকদের কি বলতে চান? এই সময় তারা কি করবে? আচ্ছা, শুরু করছি আমি খাগড়াছড়ি শহরের ছোট্ট খাগড়াছড়ি জেলাতে আমার জন্ম। সেখানে আমাদের সময় নাচ গানের খুব একটা ব্যবস্থা ছিল না, মানে অনেক অনুন্নত বলা যায়। সেখান থেকে আমি আজকে এত দূরে এসেছি, আসলে ইচ্ছা শক্তিটাই ছিল আমার সবচেয়ে বেশি। আমি মনে করি ইচ্ছা শক্তি থাকলে মানুষ কিন্তু অনেক এগিয়ে যেতে পারে। মানে এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। কারণ আমার সময় খাগড়াছড়িতে তখন জেলা হয়নি, তখন আমি নাচ শিখতাম অনেক ছোট বয়সে। বাসায় আমার মার কাছ থেকে প্রথম আমার নাচের হাতে খড়ি, আমার বড় বোন, আমার মেজো বোন, ওনারা নাচ করতেন খুব সুন্দর। বাসাতেই আমি শিখেছি প্রথম। সেখান থেকে আমি শেখার পরে রাঙ্গামাটি আমাদের পাহাড়ে কালচারাল ইনস্টিটিউট, এটা উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, ওখানে গিয়ে আমি 1 মাস ব্যাপী নাচের প্রশিক্ষণ নিয়েছি, সব পাহাড়ি নাচের উপর। যত ধরনের আমাদের পাহাড়ি উপজাতি আছে তাদের সব নাচ আমি ওখানে প্রশিক্ষণ নিয়েছি। তারপর পাশাপাশি ওখানে আমি বাংলা নাচেরও প্রশিক্ষণ নিয়েছি। তখন আমার নাচের গুরু ছিলেন ওস্তাদ, যাকে বলে হুমায়ুন স্যার। ওনাকে আমি এখনো মনে রাখি, কারণ ওনার কাছে আমার প্রথম নাচের মূলটা শেখা। ওখান থেকে আমি শেখা শেষ করে এসে সার্টিফিকেট আমার মোটামুটি হয়ে যায়। তারপর আমি খাগড়াছড়ি শিল্পকলাতে জয়েন করি। তখন কিন্তু আমি স্টুডেন্ট অবস্থা ছিলাম। তখন আমি নাচ গান পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম। ঠিক সেভাবে নাচের পাশাপাশি আমি গানে এসেছি এভাবে। আমার বাবা হলেন সরকারি স্কুলের শিক্ষক, টিচার। তো সে বাবা আবার খুব কালচারাল মাইন্ডের এবং সংস্কৃতির লাইনটা খুব পছন্দ করতেন। উনি চান লেখাপড়ার পাশাপাশি, আমরা 7 ভাই বোন ছিলাম, লেখাপড়ার পাশাপাশি আমাদের ঘরে একটা সংস্কৃতি চর্চা হোক। তো যার কারণে আসলে বাবা মারও অবদান ছিল, ফ্যামিলি থেকে এটা আমার উঠে আসা। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ সারা জীবন। কারণ আমার বাবা আমার যদি আগ্রহ না থাকতো, সেই পাহাড়ে থেকে আমি দেশ বিদেশ ঘোরার আমার কখনো সুযোগ হওয়ার কথা ছিল না। তারপর আমি শিল্পকলাতে জয়েন করার পর ঢাকা শিল্পকলাতে বিভিন্ন নাচের তালিম নিয়েছি। প্রথমে নিয়েছি আমি মুনমুন আহমেদ, আমার গুরু নাচের। উনি আমাকে উচ্চাঙ্গ নৃত্যের উপর আমি প্রশিক্ষণ নিয়েছি। তারপর আমি সাধারণ নৃত্য নিয়েছি আপনার ওখানকার শুক্লাদি, হ্যাঁ। তারপর আমি ভরতনাট্যমের কোর্স করেছি ওখানে, শুক্লা সরকার। তারপর আমি শিবলি স্যার, শ্রদ্ধেয় শিল্পী শিবলি মাহমুদ স্যার, আর নিপা, শ্রদ্ধেয় নিপা ম্যাডাম আমার, ওনার কাছে আমি বিদেশে যাওয়ার আগে তালিম নিয়েছি। এভাবে আমার প্রায় সময় ঢাকা গিয়ে প্রশিক্ষণ নেওয়া হতো। পাশাপাশি আমি গানও চর্চা করেছি বিভিন্ন জায়গায়। এবং আমার বাসায় বাবা এত সঙ্গীত প্রিয় ছিলেন, খাগড়াছড়িতে প্রথম গানের টিচার আমাদের চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উনি গানের শিক্ষক হিসেবে জয়েন করেছেন। তখন বাবা উনাকে উনি আমাদের বাসায় রেখেছেন শুধু আমাদের জন্য, মানে আমরা যেন গানের দিকে সবাই আগ্রহী হই। তো উনাকে আমাদের বাসায় রেখেছেন, নীলা দাস উনার নাম, চট্টগ্রামেরই উনি। তো ওখান থেকে কিছু কিছু শিখতে শিখতে আসলে আমার গানের দিকেও আমার ইন্টারেস্ট হয়ে গেল। তারপর বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করলাম, আপনার জাতীয় পুরস্কার পেলাম, শিশু মৌসুমী প্রতিযোগিতা, তারপর স্কুল প্রতিযোগিতা, এইভাবে করে করে আমার অনেক সার্টিফিকেট জমে গেছে। তারপর আমার সেই থেকে আবার গানের দিকে আমার খুব ইন্টারেস্ট হলো।
তারপর আমি আবার রেডিওতে অডিশন দিলাম, আধুনিক গান আর পাহাড়ি গানে আমি চান্স পেয়ে গেলাম। সেই থেকে আমি দুটোটাই চালিয়ে যাচ্ছি। তো আমি বিয়ের পরে প্রায় 2 বছর আমার অফ ছিল, তারপর বান্দরবানে আমার হাজবেন্ড চলে যায়। সেখানে গিয়ে আবার শিল্পকলাতে আমি জয়েন করলাম, শিশু একাডেমিতে নাচে জয়েন, পাশাপাশি পাহাড়ি ইনস্টিটিউটে, ওখানে আমি পাহাড়ি নাচের ওখানে কোর্স করালাম, প্রতি বছর হয় সেটা। সেই কোর্সটা আমিই করাই, বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে শিক্ষার্থীরা চলে আসে, ওদেরকে করার একটা আমি সুযোগ পেলাম। এভাবে ওখানে আমি 3 বছর কাটিয়ে দিলাম। সেখান থেকে আমি চট্টগ্রামে, আমার হাজবেন্ড আবার পোস্টিং হলো, এখানে এসে আমি শিল্পকলাতে সদস্য পদে আমাকে নিয়োগ করলো এখানে, বর্তমানে চট্টগ্রামে। তারপর এখানে আমি নিজস্ব কিছু নাচের স্কুলে কাজ করলাম, নিজের কিছু স্কুল নিলাম। তারপর ওখান থেকে আপনার বিভিন্ন অনুষ্ঠানে সংগঠন এখানে আছে, সংগঠনে জয়েন আছি আমি। তারপর বর্তমানে আছে আমি উদ্বৃত্ত বাংলাদেশে আহ্বায়ক, আমি এই কিছুদিন আগে হয়েছে। এভাবে আমার দিন যাচ্ছে আর কি। খুবই তারপর চমৎকার। কিছুদিন আগে আমি লকডাউনের আগে, হ্যাঁ বলেন আপা। হ্যাঁ লকডাউনের মাসের আগে আমি ফেব্রুয়ারি 13 তারিখে কলকাতায় গিয়েছিলাম প্রোগ্রামে। ওটা ছিল আমার সরকারি সফর। তারপর দেশের বাইরে গিয়েছিলাম সব বড় আমার গুণী শিল্পীদের সাথে। একটা আমার সুযোগ হয়েছিল, বাংলাদেশ থেকে এটাই প্রথম নাকি আমাদের প্রতিযোগিতা, কম্পিটিশনে গিয়েছিলাম। সেখানে আমরা 20টা দেশের সাথে আমাদের কম্পিটিশন হয় বাংলাদেশ থেকে। তো সেখানে আমার একটা সুযোগ হয়েছিল, যেহেতু আমি ঢাকা শিল্পীদের সাথে ছিলাম, ওনাদের সাথে আমাকে ওনারা নিয়ে গেছেন। তো ওখানে গিয়ে আমরা 20টা দেশের শিল্পীর সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমরা 5ম স্থান অধিকার করে আসছি। লকডাউনের আগে আমি ইন্ডিয়াতে গেলাম, কলকাতায়। সেখানে আমার একটা প্রোগ্রাম ছিল, মৈত্রী বন্ধন অনুষ্ঠান। ওটা গেলাম আমি বারাসাত একটা সংগঠন থেকে। ওখানে ছিলাম আমরা সাহিত্যিক, গীতিকার, সুরকার, নৃত্যশিল্পী, সঙ্গীত সবাই মিলে গিয়েছিলাম। তো আমি মনে করি পড়াশোনার পাশাপাশি অবশ্যই সাংস্কৃতিক অঙ্গনে থাকতে হবে, থাকা উচিত আমি মনে করি। কারণ আমি পড়াশোনাতে যেভাবে দক্ষতা অর্জন করে শিক্ষিত হয়ে যাব, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক অঙ্গনটাও খুব ইম্পর্টেন্ট। কারণ বিশেষ করে করোনাকালীন এখন আমার মনে হচ্ছে তাই। কারণ আমাদের এখন মানসিকভাবে আমরা সবাই আসলে কি বলবো, কখন কি হয় আমরা কেউ জানি না। কে আগে যাব কে পরে যাব, একটা টেনশনে থাকে। তো এই যে করোনাকালীন অবস্থায় আমি মনে করি আমরা যারা শিল্পীরা আছি কিছুটা হলে কিন্তু আমরা স্বস্তি পাচ্ছি এবং অন্যকে মানে আনন্দ দিতে পারছি যে যেভাবে পারি। মানে আমার মনে হয় প্রতিটি ঘরে ঘরে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনটা থাকা অবশ্যই প্রয়োজন। আমি আমার মেয়েদেরকে এখন শেখাচ্ছি, ওরাও ছোট মেয়ে নাচ করে। এখানে চট্টগ্রামের আমাদের বিশিষ্ট শিল্পী, নৃত্যশিল্পী প্রমা অবন্তীদের কাছে আমার ছোট মেয়ে নাচের তালিম নিচ্ছে, আমি তো আছি পাশাপাশি। তারপর বড় মেয়ে গান শিখছে, গিটার শিখছে, পড়াশোনার পাশাপাশি ওদেরকে এসব করাচ্ছে। আমি মনে করি সকল অভিভাবকরা আমার মতন মানে এই লাইনটা যেন পছন্দ করে। আমি কিন্তু শিল্পী জীবনে খুব আনন্দিত, এখন আমি খুব নিজেকে প্রাউড ফিল মনে করি যে এই লাইনটার মতন মানে এই জগৎটার সাথে কোনো জগৎ তুলনা করা হয় না, এটা অন্যরকম একটা জীবন। খুবই সুন্দর যে আপনার এই বক্তব্যটা এত চমৎকার যে আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা এই প্রোগ্রামটা দেখবে, আপনার এই কথা শুনবে, আপনার পিতা মাতার প্রতি আপনার যে শ্রদ্ধাবোধ, আপনার গুরুজনদের প্রতি আপনার যে শ্রদ্ধাবোধ, আসলে এটা শেখার দরকার, জানার দরকার। এই যে আপনার প্রবল ইচ্ছা শক্তি থেকে আপনি পাহাড়ি অঞ্চলের জন্মগ্রহণ করেও আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বাংলাদেশের বাইরে যাওয়ার সুযোগ পেয়েছেন, যে কথা বললেন যে প্রবল ইচ্ছা শক্তির কারণেই আমি আজ এখানে চলে আসছি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি যে আপনার মতো গুণী শিল্পী, আপনার মতো ইচ্ছা শক্তি, বাবা মাকে ভক্তি করা, গুরুজনদের ভক্তি করা, আমাদের শিক্ষার্থীরা এগুলো শেখার দরকার। সংস্কৃতি ছাড়া একটা জাতি কিন্তু উন্নতি পথে যেতে পারে না। লেখাপড়ির পাশাপাশি এটার দরকার, খুবই দরকার। তো আপু, আপনি আমাদের একটা গান শোনান, যে গানগুলো আপনার ভালো লাগে তার মধ্যে থেকে একটা গান শোনান, আমরা একটা গান শুনি। আচ্ছা।
ঠিক আছে, নমস্কার। আচ্ছা, নমস্কার। আমি শুরু করছি একটা আপনার গানের আগে আমাদের আরেকজন অতিথি সম্মানিত সঙ্গীত শিল্পী আবুল কাশেম ভাই, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওনাকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আচ্ছা, আমরা আপনার কাছে যাব, তার আগে আমরা রূপনা ত্রিপুরা আপুর গান শুনি। হ্যাঁ আপু, গান করেন। আচ্ছা, আমি এখন যে গানটা করব সেটা হচ্ছে আমার ব্যাটারের প্রথম গান। গানটি লিখেছেন জীবন রোয়াজা, সুর করেছেন উনি। এখন উনার গানটাই আমি পরিবেশন করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ জি হ্যাঁ জি, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, সহযোগিতা করবেন আমার হাজবেন্ড ডাক্তার সানাই ত্রিপুরা, ও আমাকে তবলায় সহযোগিতা করছেন। ওকে ওকে। फायदी दातुई फायदी दुगई तातुरी दुगई तातुरी फायदी दातुई फायदी दुगई तातुरी दुगई तातुरी Dinay katal kanti oy hasibora diku benti kano yati oy kunjulo aku Dinay katal kanti oy hasibora diku benti kano yati oy kunjulo aku Lucky oy, oh lucky oy, Walang nasilbeno, pagsamiyo. Uriyo tanto, walang ikasato. Balik ko'y sumboberi ng baksa.
অনেক সুন্দর গানের জন্য রূপনা ত্রিপুরা আপুকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমরা যাব আমাদের আবুল কাশিম ভাই আবারও আমাদের যুক্ত হতে পারছেন না। আচ্ছা আচ্ছা, আবুল কাশিম ভাই আপনি কি আমাকে শুনতে পান? জি জি শুনতে পাচ্ছি আপনাকে। জি 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 আমাকে শুনতে আপনাকে অনেক পাচ্ছেন কিনা? জি আপনাকে শুনতে পাচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জি আপনাকেও তাই, আপনাকে অনেক ধন্যবাদ। বলুন। আমি আপনার কাছে সরাসরি জানতে চাই যে আমাদের রূপনাথ ত্রিপুরা আপু খুব সুন্দর কথা শোনালেন আমাদের এবং একটা সুন্দর গান শোনালেন। তো আমরা আপনার কাছে যেতে চাই যে আপনি যে একজন প্রশিক্ষক, গান শেখান বা গান গান, তো আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যাতে তারা অনুপ্রাণিত হয় যে লেখাপড়ার পাশাপাশি তারা কিছু সাংস্কৃতিক দিকে যাতে তারা একটু যেতে চায়, তারা খেলাধুলা করতে চায়, তারা গান করতে চায়, তারা একটু কবিতা আবৃত্তি করতে চায়। তো আপনি আমাদের কিছু শোনান আবুল কাশিম ভাই। ও আচ্ছা আচ্ছা, আমি তো মনে করি আপনি রূপনাকে হয়তো প্রশ্নটা করেছেন। না না না, আপনাকে বলেছি। প্রশ্নটি আমি ভুলে গেলাম, প্লিজ যদি আবার একটু রিপিট করেন। জি না, আমি বলতেছিলাম যে আজকের এই কথা ও গান অনুষ্ঠানে আমরা কিছু কথা শুনবো এবং গান শুনবো। তা কথা এটাই যে আমাদের শিক্ষার্থীরা যাতে সংস্কৃতি কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এই যে গল্প বলা, গান শোনা, কবিতা আবৃত্তি করা শেখা, এই জিনিসগুলো যাতে তারা করে বা অভিভাবকরা যাতে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অভিভাবকরা তাদের সহযোগিতা করে। তো এই বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আসলে এই সাংস্কৃতিক চর্চাটা এটি তো আসলে ডেডিকেশন লাগে। তো আমাদের অভিভাবক বৃন্দ ডেফিনেটলি যদি একটু উদ্যোগী হন বা তাদের ছেলে মেয়েদেরকে ওইভাবে সাংস্কৃতিক চর্চার দিকে ধাবিত করেন, মানে টেক কেয়ার করতে হবে প্রপারলি। গানের উস্তাদ ধরে, গান যেহেতু শুধু গান নয়, প্রতিটি জিনিস সংস্কৃতির প্রতিটি জিনিস মানুষ আপনার এটি মানে একটি গুরুমুখী বিদ্যা, এটা উস্তাদ ধরে বা কোনো প্রতিষ্ঠানে শিখে এটা আয়ত্ত করতে হবে। তো সেই দিকে তারা চেষ্টা করবেন, এভাবেই চেষ্টা করবেন আর কি। কোনো প্রতিষ্ঠানে কোনো গুরুমুখী কোনো গুরুকে ধরে সঙ্গীত চর্চা বা আবৃত্তি চর্চা কোনো প্রতিষ্ঠানে এগুলো শিখতে হয়, শিখলেই ডেফিনেটলি পারবে। এবং সেই সাথে ডেডিকেশনটা লাগবে আর কি। সেই এখন শুনতে পাচ্ছি না আমি কি বলতে চাচ্ছেন আপনি। আবার মনে হয় নেট চলে গেল কিনা। জি জি, আপনি অনেক সুন্দর বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনি এখন আপনার পছন্দের যে গানগুলো আছে তার থেকে আমাদের একটি গান শোনান। আচ্ছা, আমি প্রথমেই যে গানটি শোনাবো, গানটির গীতিকার হেনা ইসলাম। উনি চট্টগ্রামে ছিলেন, খুব রিনোন্ড একজন
গীতিকার ছিলেন, উনি বর্তমানে নেই, মারা গেছেন। তো তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা রেখেই আমি গানটি শোনাচ্ছি। আর গানটি গেয়েছিলেন আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন শিল্পী প্রবাল চৌধুরী। আর তিনিও নেই, তার আত্মার প্রতিও আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং তিনি আমার ডিরেক্ট একজন উস্তাদ ছিলেন। তার কাছ থেকে গানের অনেক কিছু আমি জেনেছিলাম, শিখেছি। কি করে গান করতে হয়, কিভাবে থ্রো করতে হয়, কিভাবে ওয়ার্ড ডেলিভারি দিতে হয়। তো ঠিক ওরকম একটি গান আমি শোনাচ্ছি। গানটি শুরু করেছিলেন জেলু খান, তিনিও চট্টগ্রামের মানুষ। তো গানটিও চট্টগ্রাম বেতারের। তো আমি শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদের এই গান আজকে শুনছেন, আমার গান শুনছেন, আমার গানের অন্তরালে অনেক গুণীয় আছে, আমাকে ক্ষমা করে দেবেন আমার ভুল ত্রুটি। আসলে ভুলের ঊর্ধ্বে কেউ নয়। সুরের সখায় আমি যেন অনাহত এক শিল্পী, সুরের সখায় আমি যেন অনাহত এক শিল্পী। গাইতো না গান, ভেঙে গেছে মন, নেই কোনো স্বরলিপি। আমি যেন আমি যেন জীবনের সব কামনার ফুল সুরের বাঁধনে বেঁধে, জীবনের সব কামনার ফুল সুরের বাঁধনে বেঁধে ছড়াই তোমাদের নিজেকে বিশেষ করে। অন্ধ বিধুর ধূপের মতো, অন্ধ বিধুর ধূপের মতো চলি তাই দিকে। আমি যেন এক তোমাদের ওই আলোর ভুবনে গানের জলসা ঘরে, তোমাদের ওই আলোর ভুবনে গানের জলসা ঘরে আমার মতন জানাই কখনো আগে। মনে রেখো শুধু আমার গানে, মনে রেখো শুধু আমার গানে নেই কোনো স্বরলিপি। আমি যেন গাইব না গান, ভেঙে গেছে এই কোনো হ্যালো হ্যালো
আসলে নেটে ডিস্টার্ব দিচ্ছে, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক সুন্দর ধন্যবাদ যে এত সুন্দর একটা গান গাইতেছিলেন। সবাই আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলাম আপনার গানটা। তো আপনার কাছে আমরা আবার আসার চেষ্টা করব। আমি একটু যেতে চাই আমাদের রোমা চৌধুরী আপুর কাছে যেতে চাই, যে আপু আপনি আমাদের বলবেন কি এই যে গান শিক্ষার বিষয়টা, যে গুরু শিষ্যের একটা বিষয় আছে, যে গুরু বা ওস্তাদ যা বলে দেয় শিষ্য খুব সেই জিনিসটা খুবই ভালো করে রপ্ত করে। তো আমার কাছে মনে হয় যে এই গান বা নাচ শিক্ষার ক্ষেত্রে শিষ্য বা স্টুডেন্ট গুরুদের যেভাবে ভক্তি করে, তো এইভাবে যদি শিক্ষক স্টুডেন্ট এদের মধ্যে যদি এরকম একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে বলে আমি মনে করি। তো এই বিষয়ে আপনি একটু কি বলতে চান আমাদের শিক্ষার্থীদের এবং টিচারদের বিষয়ে? আসলে গুরু শিষ্য যদি ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, তাহলে কিন্তু একটা শিক্ষা পরিপূর্ণ হয় মনে হয়। আপনি এই বিষয়ে কিছু বলেন এবং আমাদের একটা গান শুনুন। আপনার মাইকটা ঠিক করে নেন আপু। ওকে। অবশ্যই ভাইয়া, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সম্পর্কটা যদি বন্ধুত্ব সুলভ না হয়, তাহলে দেখা যায় যে অনেক শিক্ষার্থী ভয় পেয়েও অনেক কিছু তারা গ্রহণ করতে পারে না, শিক্ষার অনেক কিছুই সঠিকভাবে তারা গ্রহণ করতে পারে না। আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা যখন তৈরি হবে, তখন একটা শিক্ষার্থী তার মনের যত রকম প্রশ্ন, যত রকম বিষয়গুলো তারা জানে না, তারা বোঝে না, খুব সহজেই তারা প্রকাশ করতে পারে, বোঝাতে পারে। এবং যে কোনো কিছু পারফর্মের ক্ষেত্রে, যেমন সঙ্গীতের ক্ষেত্রেও যখন সে একজন তার গুরুর কাছে যখন সে সাবলীল ভাবে নিজেকে উপস্থাপন করতে পারে, তখনই তার বিশেষত্ব, তার বিশেষ বিষয়টাকে বোঝা যায়। ভয় বা ভীতি বিষয়টা থাকলে সেটা আর হয় না। তো আমি তো মোটামুটি আমার শিক্ষার্থীদের সাথে সবসময় বন্ধুত্ব সুলভ আচরণ করি। তাদের সাথে আমি যতটা সম্ভব, এখন যে সময়টা এসেছে, আমরা সবাই দেখা যায় যে অনলাইনেই আমরা ক্লাস নিচ্ছি, শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করছি। অনেক শিক্ষার্থী খুব আগ্রহ নিয়ে ম্যাডাম কেমন আছেন, কি আন্তরিকতা দিয়ে কথা বলে, এত ভালো লাগে তখন বিষয়গুলো। ওদের প্রতিও আমাদের এক ধরনের মাতৃসুলভ স্নেহ বা মমতা চলে আসে। তারাও আমাদেরকে অভিভাবক মনে করে বা সেই ধরনের একটা আশ্রয় তারা পেতে চায়। আমার মনে হয় যে এটা আমাদের খুব প্রয়োজন, এটা রক্ষা করা বা এটা ধরে রাখা, যে আমরা যাতে শিক্ষার্থীদের সেই অভয়টা দেই, তারা আমাদের কাছে সেই সুযোগটা পায় তাদের মনের সবকিছু খুলে বলা, তাদের মনের ভাব প্রকাশ করার। এই পরিবেশটা আমাদের তৈরি করা দরকার। রাইট, খুবই সুন্দর, চমৎকার। ধন্যবাদ ভাইয়া। চমৎকার কথা বললেন। আসলে আমরা স্টুডেন্ট এবং শিক্ষক যদি বন্ধুত্ব সুলভ আচরণ থাকে, একজন শিক্ষার্থী যদি তার শিক্ষকের কাছে তার কনফিডেন্ট গ্রো করে যে না, আমি স্যারের কাছ থেকে আমার আশ্রয়স্থল, আবার মা বাবা যেমন আমার শিক্ষকের তেমন, তো এরকম একটা সম্পর্ক। শিক্ষকের প্রশংসা, শিক্ষকের কথা তাদের কাছে খুব মূল্যবান। দেখা যায় আমরা বাবা মার অনেক সময় অনেক কিছু বলি না, আমার ম্যাডাম বলছেন এটা, আমার স্যার বলেছেন এটা, ওটাকেই তারা বেশি প্রাধান্য দেয়, প্রায়োরিটি দেয়। হ্যাঁ, এই বিষয়টাও বেশ ভালো ভালো লাগার লাগে। বিষয় যে যখন স্টুডেন্টরা আমাদের সালাম দেয়, টিচার কেমন আছেন, স্যার কেমন আছেন, এই যে বিষয়টা, যে ছাত্ররা খুবই মানে মনের থেকে একজন শিক্ষকের সালাম, শ্রদ্ধা বা ভক্তি করে, এইটা কিন্তু একজন শিক্ষকের বড় পাওনা। খুব উৎফুল্ল একটা ভাব থাকে ওদের মধ্যে। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পছন্দের একটা গান শোনান প্লিজ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি এখন বিশ্বের সেরা সঙ্গীত শিল্পী প্রায় বলতে গেলে লতা মঙ্গেশকর সবারই চেনা জানা। ওনার একটি গান গাইবো। কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। আর যেন নেই কোনো ভাবনা। আর যেন নেই কোনো ভাবনা, যদি আজ কারণ
কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাবো না, আর যেন নেই কোনো ভাবনা। যদি আজ অকারণ কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাবো না, আর যেন নেই কোনো ভাবনা। ভ্রমরের বেণু সুর তুলবে, সেই সুরে মন আমার দুলবে। ভ্রমরের বেণু সুর তুলবে, সেই সুরে মন আমার দুলবে। কহিবে ফাগুন যেন আমারে, আমি তোমার আবেশ ছেড়ে কোথাও যাব না, আর যেন নেই কোনো ভাবনা। যদি আজ অকারণ কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাবো না, আর যেন নেই কোনো ভাবনা। জানি না সে তো আমি জানি না, ওগো কোন সুদূরে আমার গলা কারা ডাক দিয়ে যাই যে উড়ে। জানি না সে তো আমি জানি না, ওগো কোন সুদূরে আমার গলা কারা ডাক দিয়ে যাই যে উড়ে। কত কথা প্রাণে যেন জাগলো, আপনারে এত ভালো লাগলো। কত কথা প্রাণে যেন জাগলো, আপনারে এত ভালো লাগলো। আখিতে স্বপ্ন আছে জড়ানো, আমি তোমার আবেশ ছেড়ে কোথাও যাব না, আর যেন নেই কোনো ভাবনা। যদি আজ অকারণ কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাবো না, আর যেন নেই কোনো ভাবনা। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ আপু। এত সুন্দর একটা গান আপনি আমাদের শোনালেন, একদম হৃদয় দিয়ে শুনেছি। খুবই সুন্দর গান, খুবই ভালো লাগলো। তো আমাদের এই অনুষ্ঠানের এর পর্বে আমি একটু রূপনাথ ত্রিপুরা আপুর কাছে যেতে চাই। আপু শোনা যায় আমাকে? শোনা যায়। আপু আমি যেটা বলতে চাই যে আপনি যে আমাদের যে শিক্ষার্থীরা তারা যাতে এই কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এর দিকে একটু মন দেয় বা সে একটু গান বা কবিতা শিখতে চায়, এ বিষয়ে আপনি স্টুডেন্টদের কিছু বলবেন কি, যে তারা যাতে আসলে এটা দিকে একটু ঝোঁকে বা এইটা করলে যে সে ভালো থাকবে, এই বিষয়ে কিছু বলবেন। আমরা দেখছি যে যারা সংস্কৃতির সাথে জড়িত, যে খেলাধুলা করে, যে গান করে, যে কবিতা আবৃত্তি করে, সে কিন্তু আপনার মিথ্যা কথা বলে না, সে কিন্তু নেশাগ্রস্ত থাকে না। আমার কাছে এটা মনে হয়। তো এই বিষয়ে আপনি কিছু জানান। আপনার মাইকটা ঠিক করেন আপু। হ্যাঁ রূপনা আপু, আপনার মাইকটা ঠিক করতে হবে। আপনার মাইকটা ঠিক করেন আপু, আপনার মাইকটা ঠিক করেন। আমাকে শুনতে পান না? আপনার মাইকটা ঠিক করেন আপু। হ্যাঁ আপু, আপনার মাইকটা একটু মানে দেখেন আনমিউট আছে, ক্লিক করেন, তাহলে আপনার কথা শুনতে পাবো আমরা। আপু আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। আমাদের আজকে ভাইয়া আমাদের এখানে নেট বেশি ডিস্টার্ব করছে, সকাল থেকে একটু পর পর কারেন্ট চলে যাচ্ছে। আমি এখন ওয়াইফাইটা বেশি ডিস্টার্ব করতেছে আজকে সকাল থেকে।
আমি তো ভাবছি যে আমি বসতেই পারবো না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার প্রশ্নটা আমি, আচ্ছা একটু আবার বলবেন, হ্যাঁ, প্রশ্নটা আমি ঠিক আপনি বুঝতে পারিনি। আচ্ছা একটু সংক্ষেপে বলবেন যাতে আমাদের শিক্ষার্থীরা এই সংস্কৃতি মনা হয়। কারণ সংস্কৃতি মনা হলে সে ভালো থাকবে, সুন্দর থাকবে, সে খারাপ দিকে যাবে না, ভালো দিকে যাবে, এরকম সংক্ষেপে একটু বলবেন। আসলে এটা শুধু শিক্ষার্থীদের না, আসলে অভিভাবকদের সবচেয়ে সচেতন থাকতে হবে। রাইট। কারণ অভিভাবকরাই কিন্তু ছাত্র ছাত্রীদেরকে তো অভিভাবকরা শিক্ষা দিয়ে ওরা জ্ঞান অর্জন করে। এখন স্টুডেন্টরা তো তেমন একটা, আসলে কি বলবো, এখন তো মোবাইলটাই বেশি সবার নেশা হয়ে গেছে, যেহেতু এখন মোবাইলের যুগ। মানে আগে আমরা যেভাবে মোবাইল, আমাদের সময় যেমন মোবাইল ছিল না, সেজন্য আমরা যে কোনো জিনিসটাকে মানে শেখার আগ্রহ থাকতো আমাদের। সাংস্কৃতিক অঙ্গন থাকলে যে শুধু নাচ গান করতে হবে এমন না, সংস্কৃতির লাইন হচ্ছে আপনার খেলাধুলা, কবিতা আবৃত্তি, বিভিন্ন কিছু সাথে তারা জড়িত থাকতে পারে। মানে সেই বিষয়গুলো আমাদের সময় আমরা খুব আমাদের বাবা মারা যতটুকু জ্ঞান দিয়েছেন, আমরাও কিন্তু নিজের আগ্রহ থেকে এইসব দিকে একটু এগিয়ে যেতাম পড়াশোনার পাশাপাশি। কিন্তু বর্তমানের ছেলে মেয়েরা তো আসলে মোবাইলের দিকে বেশি ওদের আগ্রহটা থাকার কারণে ওরা কিন্তু সময়টা ওখানে নষ্ট করে। যার কারণে এসব, বিশেষ করে শহর জীবন, আমরা তো সেই মফস্বল শহরে বড় হয়েছি, কিন্তু আমার দৃষ্টিতে সেখানে আমরা যারা ছিলাম, আমরা যারা পড়াশোনা, গান বাজনা, খেলাধুলা, যে যে লাইনে ছিলাম, যেমন আমরা 7 ভাই বোন ছিলাম। আমি খুব গর্ব করে বলতেছি না, 7 ভাই বোন কিন্তু আমরা পাহাড়েই বড় হয়েছি। আমাদের 7 ভাই বোনের মাঝে আমার বাবার বাসায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, সচিব হতে সবাই আছে সেই পাহাড়ে থেকে। তাহলে আমার, হ্যাঁ, তাহলে আমার বাবা মা সেই পাহাড়ে থেকে আমাদেরকে সেভাবে গড়ে তুলতে পারলে, বর্তমানে তো বাবা মারা আরো শিক্ষিত। হ্যাঁ, তারা তো শহরে আছে, অনেক স্কোপ পাচ্ছে, অনেক কিছু করার। কিন্তু আমি মনে করি বর্তমানের অভিভাবকদের একটু ছেলে মেয়েদেরকে আগ্রহী করতে হবে। অবশ্যই শুধু নাচ গান না, খেলাধুলা, সংস্কৃতি ছাড়াও আপনার খেলাধুলা আছে, যে যে লাইনটা পছন্দ করে সে সেই লাইনটাতে একটু জোর দিতে হবে। আমার মনে হয় আসলে মানুষ জীবনে মানে যে কোনো একটা কিছুতে লেগে থাকলে সাফল্য ধরা দিবেই, এটা আমি মনে করি রাইট আমার রাইট। দৃষ্টিতে। ওকে আপু, আপনাকে অনেক সেজন্য ধন্যবাদ। আপনি আপনি আবার লাস্ট আমাদের আরেকটা গান শোনান আপু। ঠিক আছে, শোনা যাচ্ছে ভাইয়া? সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, যাচ্ছে। শোনা জি যাচ্ছে আপনি ভাইয়া? আবার হ্যাঁ যাচ্ছে, শোনা যাচ্ছে, আপনি আপনি গাইতে পারেন। শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, আমি একটা সাবিনা ইয়াসমিনের একটা গান গাচ্ছি, আধুনিক গান। জি গানে যদি ভুল হয়ে থাকে আমার সঙ্গে দেখতে দেখবেন সবাই। সঞ্চালকের নাম কি? নামটি কি? খায়গা যেন ভুলে যেও কি বাধা দুজনে বারণ খুলে দিও না খায়গা যত সুর ছিল প্রাণে সবে পেয়েছি তোমার বিনিময় তোমারে চিরদিন যেন
কাছে পাই যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমার বিনিময় তোমারে ওগো চিরদিন যেন কাছে পাই মালা চন্দনে রাঙায়ে কখনো ভুলে যেও না কষ্ট দিয়ে যেন ভুলে যেও না বাধা দোন খুলে দিও না কষ্ট দিয়ে ওই ফুল বনের পাখি আজ মন জুড়ে যেন গান এই হাত জড়ানো হাতে চিরদিন যেন কাছে ফুল বনে পাখি আজ মন জুড়ে যেন গান এই হাত জড়ানোর হাতে চিরদিন যেন মধুকুঞ্জনে টগর কখনো ফেলে যেও না অশ্রু দিয়ে যেন ভুলে যেও না একি বাধা দুজনে বাঁধন খুলে দিও না অশ্রু দিয়ে কষ্ট দিয়ে কষ্ট দিয়ে ধন্যবাদ সবাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আর পাশাপাশি আপনার পাশে যে বসা আছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাকে সহযোগিতা করতেছেন। তো আমরা এখন সরাসরি চলে যাব আবুল কাশেম ভাইয়ের কাছে, যে ভাই আমরা সরাসরি কথা নয় আপনার কাছে আরেকটা গান শুনবো এবং সর্বশেষ আমরা রুমা চৌধুরীর আরেকটা গান শুনে আজকের আমাদের অনুষ্ঠান শেষ করব। তো আবুল কাশেম ভাই আপনি আমাদের একটা গান শোনান। মাইকটা ঠিক করতে হবে। Nunca se resalta un sanata. Nunca se resalta un sanata. আমার কথা শুনতে পাচ্ছেন? জি 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 শোনা যাচ্ছে। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। আমার তবলা বাদক ডুবে গিয়েছিলেন। তো জয়নুল ভাই কি বলবো, আসলে আমাদের গানের চাইতে আপনার যে উপস্থাপনা সেটি অনেক সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ। প্রাণবন্ত করেছে আপনার উপস্থাপনা। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই গানের জন্য আসলে প্রাণ ভরে না আমাদের আরো বেশি গান করতে মন চায়। আমি এখন যে গানটি আপনাদের শোনাবো এটি মালয়েশিয়া প্রবাসী একজন গীতিকার, যিনি যার নাম খোরশেদ বাদশা। এই গানটি আমি চট্টগ্রাম বেতারে গানটি করেছিলাম এবং গানটি সুর করেছিলাম আমি নিজে। আমার মৌলিক একটি গান আমি শোনাতে চাই।
নয়, আমি ভালোবাসা তোমায় তোমার চাই ভোলান্তির নয়, বাতাসের শীতলতায় নয়, ওই হিমালয়েও নয়, আমি ভালোবাসা তোমায় তোমার চাই ভোলান্তির নয়। কমরের সুরি বলে গুঞ্জন, আহা জানি না একি মায়া বন্ধন, কমরের সুরি বলে গুঞ্জন, আহা জানি না একি মায়া বন্ধন, তুমি কাছে নেট করে খাবার কাশেম ভাই বিচ্ছিন্ন একটা খাবার স্বামী একটা সুন্দর গান শুনতেছিলাম আমরা। হ্যাঁ সব সময় নেট ডিস্টার্ব। ওখানে কল থেকে তোমার বুকের পুরা কাছে কাটে দেন ভাই, কল কাটাই হবে কাটে দেন লালে আপনার বাঁচতেছেন ওটা। কাশিম ভাই আপনি আমাকে শুনতে পান? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, তো আপনার চমৎকার গান, আমরা খুবই মানে আনন্দিত হয়েছি। খুবই সুন্দর একটা গান আমাদের শোনালেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি যেটা বলছেন যে একটা দুটো গানে আসলে হয় না, এত গান আপনি আপনি আমাদের একজন ভালো কণ্ঠশিল্পী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর গান আমাদের শোনালেন। কিন্তু আসলে আমাদের সময় তো কম, এর জন্য আমরা আপনার সব গান শুনতে পেলাম না, তবে অনেক তৃপ্তি থেকে গেল যে আরো শুনতে পারলে খুব ভালো লাগতো। তো আমরা এখন আমাদের রুমা চৌধুরী আপার কাছে যাব, যে আপা আপনি আমাদের সর্বোচ্চ একটা গান শোনান, আপনার পছন্দের গান। আপা আপনার মাইক ঠিক করেন, রুমা আপা মাইক ঠিক করতে হবে। ওকে সরি, আমাদের আমাদের দেশের একটি জনপ্রিয় গান আমি করব। কথা গাজী মাজহারুল আনোয়ার, সুর সত্য সাহা, গেয়েছেন ফেরদৌসী রহমান। যার ছায়া পড়েছে, এই গানটি দিয়ে আমি শেষ করব আজকের প্রোগ্রাম। যার ছায়া পড়েছে। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও। হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নও, ওগো তুমি নও। তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে। তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে। তুমি মন অন্তর ছুঁয়ে ছুঁয়ে কেন যাও না, যদি ছবি নাও তবু কথা কও। হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নও, ওগো তুমি নও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও।
চোখে চোখে বলি দেখি যাও গো ধরা যায় বলি গান শেষ হয়ে গেল থ্যাংক ইউ। নেট স্লোর কারণে এরকম হয়ে যাচ্ছে না? নেটের কারণ নেট প্রবলেম। আমি পুরো গানটা শুনেছি। ধন্যবাদ ভাইয়া, নেট বোধহয় ডিস্টার্ব করছিল না। হ্যালো, ডিস্টার্ব করছে। হ্যাঁ, নেট ডিস্টার্ব করছে। আপু, আপনি অনেক চমৎকার গান গাইলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর কণ্ঠ আপনার। তা আমরা আপনার গান সহ এখানে আপনার যে 3 জন গুণী শিল্পী আমাদের মাঝে আছেন, এই 3 জন গুণী শিল্পী 3 জনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই শিক্ষাবার্তা.com পত্রিকার পরিবারের পক্ষ থেকে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা দর্শক আজকে আমাদের এই কথা ও গান অনুষ্ঠান দেখলেন বা শুনলেন দেশ বা দেশের বাইরে, সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আবারও আপনাদের গান আমরা শুনবো, আবারও আপনাদের অনুষ্ঠানে আমরা ডাকবো। যে এত সুন্দর গান, আমাদেরও মানে তৃপ্তি রয়ে গেল যে আমাদের আবুল কাশেম ভাই দুটো গান গেয়ে, আসলে আরো গান ইচ্ছা ছিল কাশেম ভাইয়ের শোনার, আমাদের রূপনা ত্রিপুরা আপুর গানও শোনার অনেক ইচ্ছা ছিল। তো আজকে আমাদের সময় এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।